আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। ভারতীয় কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে ও সর্বোচ্চ নিরাপত্তায় 5 আগস্ট পালিয়ে যান শেখ হাসিনা। হাসিনাকে নিয়ে পালানো বিমানটি কলকাতার আকাশে পৌঁছালে সেখানকার হাসিমারা ঘাঁটি থেকে উড়ে আসা ফ্রান্সের তৈরি ভারতের দুটি রাফায়েল যুদ্ধ বিমান একে এসকর্ট করে নিয়ে যায় দিল্লিতে। ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার ও বিমানে পালানোর এক ঘটনার নামকরণ করা হয় শেখ হাসিনার রেস্কিউ মিশন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে এ খবর। আমার দেশের অনুসন্ধানে জানা গেছে শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটিতে ছিলেন 5 জন পাইলট। সম্ভব হলে দিল্লি থেকে লন্ডনের হিথ্রো যাওয়ার একটি পরিকল্পনা ছিল, এজন্যই নেওয়া হয় অতিরিক্ত পাইলট। শেখ হাসিনা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 4 আগস্ট স্যাটেলাইট টেলিফোনে 2 দফা কথা বলেন। এরপর ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কয়েক দফা ফোনালাপ হয় তার। ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলেন 5 আগস্ট দুপুরের আগে। অনুসন্ধানে জানা গেছে শেখ হাসিনাকে নিয়ে পালানো বাংলাদেশ বিমানের C-130 যে বিমানটি ত্রিপুরার আগরতলায় যায়নি। বিমানটি কলকাতার FIR বা ফ্লাইট ইনফরমেশন রিজন ব্যবহার করে সাতক্ষীরা দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের ক্রসিং পয়েন্ট বিমাক পার হয়ে কলকাতার আকাশে যায়, সেখান থেকে সরাসরি দিল্লি। শেখ হাসিনার সঙ্গে কূটনৈতিক পাসপোর্ট ছিল এবং শেখ রেহানার সঙ্গে ছিল ব্রিটিশ পাসপোর্ট। হেলিকপ্টার MI-17 ও বিমান C-130 এর ককপিট থেকে ঢাকা গ্রাউন্ড কন্ট্রোল, ঢাকা টাওয়ার, ঢাকা এরিয়া কন্ট্রোল ও কলকাতার সঙ্গে পাইলটের যে কথোপকথন হয় তার ট্রান্সক্রিপ্ট থেকে পাওয়া গেছে শেখ হাসিনার পালানোর নাটকীয় বিবরণ। 3 আগস্ট সেনাবাহিনীর মনোভাব জানার পরে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালানোর সিদ্ধান্ত নেন। তার বিশ্বস্ত অফিসাররা ভারতীয় গোয়েন্দা সংস্থা রর সঙ্গে মিলে অতি গোপনে পালানোর পরিকল্পনা তৈরি করে বলে জানায় নিরাপত্তা সূত্র। এর আগে গণভবনের পেছনে বাণিজ্য মেলার মাঠ থেকে তিনি হেলিকপ্টারে করে কুর্মিটোলা ঘাঁটিতে যান। সেখানে অপেক্ষমান সামরিক বিমানে উঠেই শেখ হাসিনা জানান তার ভ্যানিটি ব্যাগটি গাড়িতে ফেলে এসেছেন। এটি পাওয়া তার জন্য খুবই জরুরি। সঙ্গে থাকা SSF এর সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট নাজমুল নাহার তাৎক্ষণিক ফিরে গিয়ে গাড়িতে ফেলে আসা ভ্যানিটি ব্যাগটি উদ্ধার করে দৌড়ে সামরিক বিমানে ওঠেন এবং শেখ হাসিনার হাতে দেন। এর মধ্যেই বিমানের দরজা বন্ধ হয়ে যায়, তিনি আর বিমান থেকে নামতে পারেননি। ছাত্র জনতার বিক্ষোভ দমনে সেনাবাহিনী গুলিবর্ষণ করবে না, এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে সেনাপ্রধান জানিয়ে দেওয়ার পর 4 আগস্ট শেখ হাসিনা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কল করেন স্যাটেলাইট ফোনে। তিনি মোদীর সহযোগিতা চান এবং একটি ভারতীয় বিমান পাঠিয়ে তাকে নিরাপদে নেওয়ার অনুরোধ করেন। ভারতীয় প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তবে এর কিছুক্ষণ পরে আবার শেখ হাসিনাকে ফোন করেন ভারতীয় প্রধানমন্ত্রী। তিনি জানান আন্তর্জাতিক নিয়ম নীতির কারণে ভারতীয় বিমান পাঠানো যাবে না। শেখ হাসিনা যেন বাংলাদেশ বিমানে নিরাপদে ভারতীয় সীমান্ত পার করতে পারেন সে ব্যবস্থা তিনি করবেন। এরপরই শেখ হাসিনার বিশ্বস্ত কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিব, মেজর জেনারেল নাজমুল এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সলা পরামর্শ করে চূড়ান্ত করেন পরিকল্পনা। দোভালের সঙ্গে ফোনালাপ শেষে শেখ হাসিনা দিল্লিকে ঢাকায় হস্তক্ষেপ করতে বলেছিলেন। তিনি বাংলাদেশ সামরিক বাহিনীর উপর চাপ সৃষ্টি এবং সরাসরি অ্যাটাকের কথাও বলেন। তবে ভারতীয় পক্ষ থেকে জানানো হয় এই মুহূর্তে তারা সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়টিকে। ভারতে পালানো এবং বল প্রয়োগ করে টিকে থাকা, এই দুটি অপশন নিয়ে সিরিয়াস ছিলেন শেখ হাসিনা 3 থেকে 5 আগস্ট পর্যন্ত। সামরিক বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করেও তিনি যখন বুঝতে পারেন বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকা যাবে না, তখন পালানোই হয় তার একমাত্র বিকল্প। শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে পালানোর ঘটনা রেস্কিউ মিশন হিসেবে পরিচালিত হয়। একটি চৌকস স্পেশাল ফ্লাইং ইউনিট এই উদ্ধার অভিযান চালায়। হেলিকপ্টারের কল সাইন হচ্ছে লিওপার্ড 803। এই হেলিকপ্টার বিমান বাহিনীর 31 নম্বর স্কোয়াড্রনের অংশ। হেলিকপ্টারটি কুর্মিটোলা ঘাঁটি থেকে উড়ে গিয়ে অবতরণ করে গণভবন সংলগ্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে। হেলিকপ্টারটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ের পশ্চিমে অবস্থিত কুর্মিটোলা ঘাঁটিতে অবতরণের মাধ্যমে হেলিকপ্টারের রেস্কিউ মিশনের সমাপ্তি ঘটে। এ সময় তেজগাঁও বিমানবন্দরে কর্তব্যরত উইং কমান্ডার কানিজ ফাতেমা স্বপ্না রেস্কিউ মিশনের অধীনে পরিচালিত হেলিকপ্টার উড্ডয়নের বিষয়টি বেতারে ঢাকা ট্রাফিক কন্ট্রোলকে জানান। লিওপার্ড 803 কল সাইন সংবলিত হেলিকপ্টারটির স্কোয়াকিং ডিজিট ছিল 4136 এবং উড্ডয়ন ও সার্বিক পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন এয়ার কমোডোর আব্বাস। ঘটনার একদিন পর 7 আগস্ট তাকে NDC কোর্সে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়।
C-130J বিমানটি আকাশে উড়ে বেলা 3:11 শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি তেজগাঁও কুর্মিটোলা এয়ারবেস থেকে বেলা 3:11 আকাশে উড়ে। এর আগে 12:40 কথা বলা হয়েছিল, যা সঠিক ছিল না। বিমানটি 3:09 পার্কিং বে থেকে রানওয়েতে ট্যাক্সি করে অর্থাৎ মাটিতে চলতে শুরু করে। 2 মিনিটের মধ্যে বিমানটি এয়ারবর্ন হয় অর্থাৎ আকাশে উড়ে। হেলিকপ্টারে করে শেখ হাসিনা কুর্মিটোলায় নামার আগে থেকেই C-130J বিমানটি ইঞ্জিন অন করে প্রস্তুত ছিল উড্ডয়নের জন্য। শেখ হাসিনা ও তার সঙ্গীরা, SSF কর্মকর্তারা এবং শেখ হাসিনার 14টি সুটকেস ওঠামাত্র বিমানটি চলতে শুরু করে। এ সময় শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ নিয়ে আসা SSF এর লেডি কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট নাজমুন নাহার ফ্লাইটে উঠলে তাকে রেখে দেওয়া হয়। বিমানটির কল সাইন হচ্ছে AJAX 1431 এবং স্কোয়াক কোড 4131। এই কল সাইন ও স্কোয়াক কোড কলকাতা ট্রাফিক কন্ট্রোল ও রাফায়েল যুদ্ধ বিমানকে জানানো হয় আগেই। ঢাকা থেকে উড়ে বিমানটি সাতক্ষীরার বিমাগ অতিক্রম করে বেলা 3:42 এর 8 মিনিট পর 3:50 জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান। শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি C-130J ছিল একটি স্টেট এয়ারক্রাফট। এটি ভারতের DCN অর্থাৎ ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্স নাম্বার নিয়ে সে দেশে প্রবেশ করে, কিন্তু এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানে না। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছেও এর কোনো রেকর্ড নেই। বিমানটির কোনো ফ্লাইট প্ল্যান সিভিল এভিয়েশনে জমা দেওয়া হয়নি। বিমানটির ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হয়নি, অর্থাৎ সিভিল এভিয়েশন বিমানটির GD জেনারেল ডিক্লারেশন দেয়নি। তেমনি বিমানটিতে যারা ছিলেন তাদেরও কোনো ইমিগ্রেশন হয়নি। আন্তর্জাতিক আইন কানুন ও নিয়ম লঙ্ঘন করে বিমানটি শেখ হাসিনা ও তার সঙ্গীদের নিয়ে ভারতে গেছে এবং আবার সামরিক কর্মকর্তাদের নিয়ে বিমানটি বাংলাদেশে ফিরে এসেছে। এজন্য শেখ হাসিনার বিরুদ্ধে যেমন অবৈধ অনুপ্রবেশের মামলা হতে পারে, তেমনি যেসব কর্মকর্তা ও ব্যক্তিরা এই বিমানে করে গেছেন এবং ফিরে এসেছেন তাদের নামেও অবৈধ অনুপ্রবেশের মামলা হতে পারে। কিন্তু ঘটনার 4 মাস পার হলেও এখন পর্যন্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়নি। যেসব বিমানে সাধারণ যাত্রী VIP, VVIP চলাচল করে সেগুলো কমার্শিয়াল এয়ারক্রাফট। কোনো VVIP এ ধরনের ফ্লাইটে গেলে সেটা বিশেষ ফ্লাইট বা VVIP ফ্লাইট নামে অভিহিত হয়। আর স্টেট এয়ারক্রাফট হলো সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, BGB, কাস্টমস তথা নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত এয়ারক্রাফট। বিশেষ কারণে এক ধরনের স্টেট এয়ারক্রাফট দেশ থেকে আরেক দেশে যেতে হলে একটি বিশেষ ছাড়পত্রের প্রয়োজনীয়তা রয়েছে, যাকে DCN বলা হয়। এগুলো পরিচালিত হয় ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের নিয়ম অনুসারে, অর্থাৎ স্টেট এয়ারক্রাফট মুভ করার ক্ষেত্রে DCN লাগবে, ফ্লাইট প্ল্যান লাগবে, অনুমোদিত ATS লাগবে অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স লাগবে। নিয়ম অনুযায়ী শেখ হাসিনাকে নিয়ে পালানো স্টেট এয়ারক্রাফট DCN ছাড়া ভারতে যেতে পারে না, কারণ DCN ছাড়া কোনো বিমান অন্য দেশে ঢুকলে সেটি অ্যাক্ট অফ ওয়ার কিংবা হোস্টিলিটি হিসেবে গণ্য হবে, অর্থাৎ যুদ্ধ বিমান কিংবা শত্রু বিমান। আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী 0 লাইনের পর 5 মাইল অতিক্রম করলেই সেটি অ্যাক্ট অফ ওয়ার কিংবা হোস্টাইল বিমান হিসেবে চিহ্নিত হয়ে যায়। এ কারণে শেখ হাসিনার বিমানটি DCN নিয়ে ভারতে ঢুকেছে। DCN সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে না। DCN নেয়ার নিয়ম হচ্ছে কোনো দেশের স্টেট এয়ারক্রাফট অন্য দেশে গেলে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার ক্লিয়ারেন্স নিয়ে DCN দেবে। শেখ হাসিনার স্টেট এয়ারক্রাফট ভারতের কাছ থেকে DCN পেলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সম্পর্কে কিছুই জানে না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে DCN এর জন্য কোনো অনুরোধ জানায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে আমরা এ সম্পর্কে জানতে চেয়েছিলাম। আমাদের কূটনৈতিক রিপোর্টার বশির আহমেদকে মুখপাত্র জানান, এ বিষয়ে আমরা অবহিত নই। তাহলে প্রশ্ন দাঁড়ায়, শেখ হাসিনার বিমানটি কিভাবে DCN পেল? ঢাকায় আসা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলে গেছেন, বাংলাদেশের সেনাবাহিনীর অনুরোধে তারা বিমানটি ভারতে যাওয়ার অনুমতি দিয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, DCN আনার ব্যাপারে কাজ করেছে ঢাকার ভারতীয় দূতাবাস। কূটনৈতিক মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে, এভাবে DCN আনাও আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন। এটি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইস্যু করা হয়ে থাকে। ফ্লাইট প্ল্যান ছাড়াই বিমানটি গিয়েছে। স্টেট এয়ারক্রাফট কিংবা কমার্শিয়াল এয়ারক্রাফটে চলাচলের আগে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে ফ্লাইট প্ল্যান জমা দিতে হয় এবং ATS করাতে হয়। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের জ্যাপসন চার্ট হয় প্রতি মাসে। এটা মুদ্রিত থাকে। এর বাইরে কোনো ফ্লাইট প্ল্যান হবে না। ফ্লাইট প্ল্যান ওই বিমানের যাত্রী সংখ্যা কিংবা কার্গো বিমান হলে পণ্যের তথ্য থাকে। কমার্শিয়াল ফ্লাইটের মতো স্টেট এয়ারক্রাফটের ক্ষেত্রেও ফ্লাইট প্ল্যান জমা দিতে হয়, কিন্তু এ ধরনের কোনো প্ল্যান সিভিল এভিয়েশনে জমা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্লাইট প্ল্যান জমা দেওয়ার বিষয়টি যাতে সিভিল এভিয়েশনের কোনো বাধার সম্মুখীন না হয় সেজন্য 5 আগস্ট টাওয়ারে উপস্থিত ছিলেন এয়ার কমোডোর AFM আতিকুজ্জামান, BSP, GUP, NDC,
পিএসসি। তিনি সিভিল এভিয়েশন মেম্বার অপারেশন অ্যান্ড প্ল্যানিং ছিলেন। তিনি নিজে এয়ার ট্রাফিক কন্ট্রোলে উপস্থিত ছিলেন যেন ফ্লাইট প্ল্যান ছাড়াই শেখ হাসিনার বিমানটি বাংলাদেশ FIR থেকে ভারতের কলকাতার FIR এ যেতে কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়। আমাদের এভিয়েশন বিষয়ক রিপোর্টার কবিতা সিভিল এভিয়েশনের সঙ্গে কথা বলেছেন। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়া আমার দেশকে জানান, আমি চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম না, এ বিষয়ে কিছুই অবহিত নই। সিভিল এভিয়েশন মেম্বার অপারেশন অ্যান্ড প্ল্যানিং এর দায়িত্বে থাকা এয়ার কমোডোর আতিকুজ্জামান ইতোমধ্যেই বলেছেন এই ফ্লাইট সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তাকে তখন বলা হয়েছিল এটি একটি ট্রেনিং ফ্লাইট। এই ফ্লাইটের ভেতর কারা ছিলেন তিনি জানতেন না। শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি কুর্মিটোলা বিমানবন্দর থেকে ট্রান্সপন্ডার ও ADSB অফ করে বাংলাদেশের সাতক্ষীরা সীমান্ত অতিক্রম করে। বাংলাদেশ ভারত সীমানার ক্রসিং পয়েন্টে বিমান পার হওয়ার ঠিক আগে বিমানটি ট্রান্সপন্ডার ও ADSB অন করে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে। একই সঙ্গে ভারতীয় যুদ্ধ বিমান রাফায়েলের রাডারেও শেখ হাসিনার বিমানটি ভিজিবল হয়, ফলে রাফায়েল এসকর্ট করে বিমানটিকে।